সদ্য বিয়ে করা বউকে ফেলে রেখে বিদেশ চলে যাওয়া একমাত্র কোনো কাপুরুষের দ্বারাই সম্ভব। তাহিয়ার এহেন কথা শুনে তহুরা বেগম এদিক সেদিক তাকান, চোখে মুখে আতঙ্কের ছাপ। তিনি নিম্নস্বরে মেয়েকে বলেন, চুপ কর, তোর বাবা ও ঘরে, শুনতে পাবে। তাহিয়া দমে যায় না। সে পুনশ্চয় বলে, সে যদি বিয়েতে রাজি থাকতো তাহলে নিশ্চয়ই এভাবে পালিয়ে যেত না। ছেলে দেশের বাইরে সেটেলড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, এইসব দেখেই তো বিয়ে দিয়েছিলে, মেয়ে সুখী হবে বলে। কি হলো, হয়েছি আমি সুখী? দিনের পর দিন তোমাদের অন্ন ধ্বংস ছাড়া আর কিছুই হচ্ছে না। তাহিয়া, আমি তোকে চুপ করতে বলেছি। চুপ থেকেই বা কী হবে মা? আশেপাশের মানুষ কি ভালো চোখে দেখছে? তারা ঠিকই বদনাম রটাচ্ছে, কটু কথা শোনাচ্ছে। তাদের মুখে একটাই কথা, নিশ্চিত মেয়ের কোনো দোষ ত্রুটি রয়েছে। তুমি আমার চোখে চোখ রেখে বলো তো, তোমাকে এসব কথা শুনতে হয় না? তহুরা বেগম কোনো জবাব দিতে পারলেন না। কোনো উত্তর নেই ওনার কাছে। বিয়ের পরও মেয়ে কেন বাপের বাড়িতে থাকছে, কেন শ্বশুরবাড়ি যাচ্ছে না, নাকি এই মেয়েকে শ্বশুরবাড়ি নেবে না? কেন তাহিয়ার স্বামীকে বিয়ের রাতেই ভিন দেশে পাড়ি জমাতে হয়েছে? এসব নিয়ে আশেপাশের মানুষের নানা জল্পনা কল্পনা। এ নিয়ে কম কথা শুনতে হয় না ওনাকে। এমনকি যার বদলতে বিয়ে হয়েছে সেই মহিলাও, অর্থাৎ ওনার খালাতো বোনও কথা শুনিয়ে দিতে পিছুপা হন না। মেয়েকে থামাতে তহুরা বেগম বলে, আমি কিছু বলতে চাইছি না। তুই আমাদের মেয়ে, আমরা বুঝে নেব আমাদের মেয়ের ভালো মন্দ। কে কি বলল তাতে আমাদের কিছুই যায় আসে না। আসলেই কি তাই? আসলেই কোনো যায় আসে না তোমাদের? এটা তো আগে ভাবা উচিত ছিল, তাই না? তখন তো বলনি, শুধুমাত্র তোমাদের মান সম্মানের কথা ভেবে বিয়েতে রাজি হয়েছিলাম। অথচ তোমরা আমার স্বপ্নগুলোকে কি অবলীলায় মাটি চাপা দিলে। কত শত স্বপ্নকে আমি নিজে হাতে হত্যা করেছি। থামবি? কেন থামব? এখন কেন থেমে যেতে বলছো? শুধুমাত্র তোমাদের জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। সন্তানদের স্বপ্নগুলো ধ্বংস হয় বাবা মায়ের অতিরিক্ত বাড়বাড়ন্তির জন্যই। তারা কখনো সন্তানদের উঠতে দিতে চায় না, নিজের কাছে আটকে রাখে। একটু থেমে তাহিয়া অসহায় কণ্ঠে বলে, তোমরা কেন আমাকে বিয়ে দেওয়ার জন্য এত উতলা হয়েছিলে মা? আর একটু কি সহ্য করা যেত না আমাকে? সব মেয়েকেই তো একদিন না একদিন বিয়ে দিতে হয়। তাই বলে 19-এর কোঠা পেরোতে না পেরোতেই বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলে কেন? বছর 3 অপেক্ষা করা যেত না? ভালো ছেলে কে হাতছাড়া করতে চায়? তাহিয়ার তাচ্ছিল্য করে বলল, এই তোমাদের ভালো ছেলের নমুনা? কাপুরুষ একটা। শেষের কথাটা ক্ষীণ স্বরে বলে তাহিয়া। তহুরা বেগম আর কথা বাড়ান না। ভুল ওনাদেরই। বাইরের মানুষের কথার ফাঁদে পড়ে হন্তদন্ত হয়ে মেয়ের বিয়েটা দিয়েছিলেন। সবটাই ওনার মনে আছে। ইরফান খারাপ ছেলে নয়, ওনাদের চোখের সামনেই তো বড় হয়েছে ছেলেটা। যথেষ্ট ভদ্র, মার্জিত এবং শান্তশিষ্ট ছেলে। কিন্তু কি এমন হলো সেটা জানা নেই কারোর। তহুরা বেগম ঘর থেকে বেরিয়ে এলেন। মেয়েকে থামানোর উপায় এর থেকে ভালো আর নেই। এমন কি ভুল কিছুও বলছে না তাহিয়া। অন্তত তহুরা বেগম খুব ভালো করেই জানেন। রাতের আর খাওয়া হয়নি তাহিয়ার, খেতে ইচ্ছে হয়নি তার। সে বাবা মায়ের একমাত্র মেয়ে। মোজাফফর হোসেন আর তহুরা বেগমের পরবর্তীতে আর কোনো সন্তান হয়নি। মেয়েকে খুব পড়াবেন বলেই ঠিক করেছিলেন। মেয়ে পড়াশোনা করে স্বাবলম্বী হবে, এই স্বপ্ন ছিল মোজাফফর হোসেনের। ছোট থেকেই তাহিয়া স্বপ্ন দেখে এসেছিল অ্যাডভোকেট হবার।
পড়াশোনাতেও সে খুব মেধাবী ছিল, কিন্তু আশেপাশের অনেকের মেয়ে পড়া চলাকালীন বিয়ে হয়ে যাওয়া আশেপাশের অনেকেরই উঠে পড়ে লেগেছিল তাহিয়ার বিয়ে নিয়ে। রাত নেই দিন নেই, যেখানে দেখা হতো সেখানেই তারা মোজাফফর হোসেন এবং তহুরা বেগমের নিকট হামলে পড়তো তাহিয়ার বিয়ের কথা বলতে। এমনকি অনেক জায়গা থেকে বিয়ের সম্বন্ধও নিয়ে আসে। মন খচখচ করায় মোজাফফর হোসেন রাজি হয়নি। পরবর্তীতে শেষে তহুরা বেগমের খালাতো বোন একটা সম্বন্ধ আনেন। মহিলার ভাসুরের ছেলে, বিদেশে সেটেল, ভালো চাকরি, বেতনও খুবই ভালো। চেনা জানার মধ্যে সম্বন্ধ আসায় মন কিছুটা ক্ষান্ত হয়। মোজাফফর হোসেন কিছুটা সাহস দেখান। সন্তানের ভালো তো প্রত্যেকটা মা বাবাই চায়, ভালো ছেলে কে হাতছাড়া করতে চাইবে। মোজাফফর হোসেন এবং তহুরা বেগম কেউই অমত করেননি। বড়দের সম্মতি আর দেখাশোনায় বিয়েটা হয়েও যায়। তাহিয়া তার বাবা মায়ের মতামতের বিরুদ্ধে যায়নি, কখনো যাবেও না। কিন্তু বিপত্তি ঘটে বিয়ের রাতে। বিয়ে করে সদ্য বিবাহিত বউকে রেখে ভিন দেশে পাড়ি জমায় ইরফান। কেন, কী কারণে, এসব কিছুই বলেননি। মোজাফফর হোসেন অনেক জানার চেষ্টা করেছেন, কিন্তু ইরফানের সাথে কারো যোগাযোগ হয়ে ওঠেনি। তার বাবা মায়ের কথা, তারাও নাকি তাদের ছেলের সাথে যোগাযোগ করতে পারছেন না। ইরফান নাকি কারোর সাথেই যোগাযোগ করছে না, এমনকি ফোন নাম্বারও বন্ধ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ কোথাও অ্যাক্টিভ নেই। ইরফানের এহেন কাণ্ডে দুই পরিবারের সবাই খুব চিন্তিত আর হতাশ, বিশেষ করে মোজাফফর হোসেন। মেয়ের ভালো করতে গিয়ে খারাপটা করে ফেললেন না তো? এইসব চিন্তায় ইদানিং ওনাকে কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছে। মেয়ের চোখে আজ উনি দোষী, অপরাধী। খানিকটা ইতস্তত বোধ নিয়ে তহুরা বেগম মেয়ের ঘরে এসে ডাকেন, খেতে আয়, তোর বাবা ডাকছেন। খাবো না, খিদে নেই। মিথ্যা বলিস না, আমি জানি তোর খিদে আছে, শুধুমাত্র আমাদের উপর রাগ আর অভিমানে এমন কথা বলছিস। জানোই যখন, তাহলে ডাকতে এলে কেন? তোর বাবা ডাকছেন। শুধু বাবা? তুমি ডাকোনি? তোকে ছাড়া আমরা কি করে খাই বলতো? মেয়ের বিয়ের পর বাবা মারা যেভাবে খায় ঠিক সেইভাবে। কত শাস্তি দিবি আমাদের? তাহলে কি চাও তুমি বলো? বিষ খাবো। তোমাদের কথায় বিয়ে করেছি, এবার না হয় বিষ খাওয়াই। উচ্চস্বরে চেঁচিয়ে ওঠেন তাহুরা বেগম। মেয়ের দিকে শাসনের দৃষ্টিতে তাকান। এই একটা বছর তিনি নিজে চোখে মেয়ের পরিবর্তন দেখেছেন। মেয়ের এহেন পরিবর্তন মা হয়ে সহ্য করতে পারেন না তিনি। কষ্ট হয়, ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়, অথচ কাউকে বলতে পারেন না। তাহুরা বেগম বললেন, আর কত? প্লিজ মা, আমাকে একা থাকতে দাও। আমি তোমাদের চোখে চোখ রেখে কথা বলতে পারি না। সমাজের মানুষগুলো আমাকে প্রতিনিয়ত মানসিক রোগী বানিয়ে দিচ্ছে। তাহুরা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। বড় বড় পা ফেলে তাহিয়ার ঘর থেকে বেরিয়ে আসেন তিনি। মেয়ের চোখে চোখ রেখে ওনারও তো কথা বলতে পারেন না, লজ্জা লাগে, সংকোচ হয়। রাত 1:30। চোখে ঘুম নেই তাহিয়ার। আজকাল তার ঘুম হয় না, নিজের যত্ন নেওয়া হয় না বহুদিন। হাসি খুশি প্রাণবন্ত মেয়েটা একটু একটু করে খোলসের আবরণে নিজেকে ক্রমশ গুটিয়ে নিচ্ছে। মেয়েটার এমন পরিবর্তন সবার নজরেই পড়েছে, কিন্তু এখানে তাদের কিছুই বলার নেই। নিঃশব্দে বারান্দায় দাঁড়িয়ে রয়েছে তাহিয়া। দীর্ঘশ্বাসের রাতগুলো নির্ঘুম কেটে যায়, আরও দীর্ঘ হয়। তাহিয়া বিড়বিড় করে বলে, ভালোবাসা আমার কাছে বরাবরই শব্দহীন মরণ যন্ত্রণা। এ চিনচিনে যন্ত্রণা না কাউকে বলা যায় আর না সহ্য করা যায়। অসহনীয় এই মানসিক যন্ত্রণা ভেতরটাকে কুড়ে কুড়ে শেষ করে দেয়। চুপটি করে ফোনে বেশ কিছুক্ষণ ইরফানের ছবি দেখতে থাকে। শ্যামবর্ণের
পুরুষটি তাকে একটা বছর যাবৎ অদৃশ্য অবহেলা করে যাচ্ছে, যা ইতিমধ্যেই সকলের কাছে দৃশ্যমান। ইরফান, আমি চিরকাল বলে যাব, আমার এই মানসিক মৃত্যুর জন্য একমাত্র দায়ী তুমি। হ্যাঁ হ্যাঁ, তুমিই দায়ী। প্রায়শই এক অচেনা নাম্বার থেকে কল আসে তাহিয়ার ফোনে। ব্যাপারটাকে গুরুত্ব দেয় না সে কোনোভাবেই, রং নাম্বার বলেই চালিয়ে দেয়। তবে আজ কি মনে করে যে কলটা রিসিভ করে ফেলল সে নিজেও জানে না। ফোনটা কানের সামনে নিতেই কারোর দীর্ঘশ্বাস ফেলার শব্দ কানে আসে। তাহিয়া হকচকিয়ে যায়। বারবার হ্যালো হ্যালো বললেও ওপাশ থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। সেকেন্ড 10 সময় পর কলটি কেটে যায়। ওপাশের মানুষটা নিজে থেকেই কেটে দিয়েছে। তাহিয়া অবাক হয়, নিজে থেকে কল দিয়েছে অথচ কোনো কথাবার্তা নেই, আবার হুট করে কেটেও দিল। তাহিয়া তার ফোনটা আগের জায়গায় রেখে দিতে গিয়েও রাখে না। তার একটা কারণ হলো, এই অচেনা নম্বরটি থেকে এবার একটা SMS এসেছে, গোটা গোটা অক্ষরে লেখা, উই উইল মিট ভেরি সুন। তাহিয়া অবাক হয়, প্রত্যুত্তরে লেখে, আপনি কে? পরবর্তীতে আর কোনো রিপ্লাই আসে না। তাহিয়া হতাশ হয় ঠিকই, কিন্তু এই বিষয়টা নিয়ে খুব একটা ঘাঁটে না। আজ তার বাবার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। যে কোনো একটা সিদ্ধান্ত তো নিতেই হবে, এভাবে তো আর জীবন থেমে থাকবে না। তাহিয়াও থেমে থাকবে না আর। ঘর থেকে বেরিয়ে সে তার বাবার ঘরের সামনে এসে শুধায়, আসবো? ঘরের ভিতরে থেকে অনুমতি আসতেই তাহিয়া ভেতরে যায়। মোজাফফর হোসেন কিছুক্ষণ আগেই অফিস থেকে ফিরেছেন, ফ্রেশ হয়েছেন, হয়তো কিছুক্ষণ জিরিয়েও নিয়েছেন। তাহিয়া সময় নেয় না বেশিক্ষণ। সে তার বাবাকে বলে, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। হ্যাঁ বলো। তাহিয়া নিজেকে ধাতস্থ করে, ভেতরে ভেতরে নিজের কথাগুলোকে স্তরে স্তরে সাজিয়ে বলে, বাবা, আমি আবারও আমার পড়াশোনা কন্টিনিউ করতে চাই। আশা করি এবার তোমরা আমাকে আটকাবে না। আমি আর কোনো কিছুতেই তোমাকে বাধা দেব না। তোমার যা মন চায় সেটাই করো। স্বল্প বাক্যে তাহিয়া তার কথার সমাপ্তি ঘটায়। সে বলে, ধন্যবাদ। মোজাফফর হোসেন আর কিছুই বললেন না। তাহিয়া যে রকম নিঃশব্দে এ ঘরে এসেছিল ঠিক সেইভাবেই বেরিয়ে যায়। সে শুধু তার সিদ্ধান্ত জানাতে এসেছিল এবং মনে মনে একাকী একটা কঠোর সিদ্ধান্তও নিয়েছিল। মোজাফফর হোসেন যদি দ্বিমত করেন তাহলে তাহিয়া এ বাড়ি থেকে বেরিয়ে যাবে, নিজের জীবন একাই গুছিয়ে নেবে। থেমে যাওয়া পড়াশোনা আর স্বপ্ন দুটো সে একাই পূরণ করবে। মোজাফফর হোসেন যে এক কথাতেই রাজি হয়ে যাবে এমনটা তাহিয়া ভাবনাতীত ছিল। তাহিয়াকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখেই রান্নাঘর থেকে ছুটে আসেন তহুরা বেগম। হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করেন, কোথায় গেছিলিস? বাবার ঘরে। কেন? উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছি না। তাহিয়া, তুই কিন্তু দিনকে দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। তোমার যদি এমনটাই মনে হয় তাহলে আমি বেয়াদবি, আর আমি এমনটাই থাকতে চাই সব সময়, সারা জীবন। সমস্যা হলে বলো, আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। এত বড় কথা তুই বলতে পারলি? আচ্ছা, বাড়ি থেকে বেরিয়ে যাবি কোথায়? কোথাও তো থাকার জায়গা নেই। দরকার হলে রাস্তায় থাকবো। তহুরা বেগম চুপসে যান। এখন যদি কিছু বললে ফেললে তাহলে তাহিয়া হয়তো বাড়ি থেকে বের হতে দ্বিতীয়বার ভাববেন না, হয়তো এক্ষুনি বেরিয়ে যাবে। মেয়ে ওনার এক কথার মানুষ, সে বিষয়ে তিনি খুব ভালো করেই অবগত। তহুরা বেগম শান্ত হয়ে বললেন, তোর শাশুড়ি কল করেছিলেন। তো আমি কি করব? কি করবি মানে? ওনাদের সাথে যোগাযোগ রাখবি, ঘুরে আসবি ইরফানের বাসা থেকে। কেন যাব? কারণ ওটা তো শ্বশুরবাড়ি। যার সূত্র ধরে ওটা আমার শ্বশুরবাড়ি সেই মানুষটাই আমাকে মেনে নেয়নি, কাপুরুষের মতো পালিয়ে গেছে ভিন দেশে। তাহিয়া, এক কথা কতবার বলবি? মৃদু
কঠোর স্বরে তাহিয়া তার মাকে বলে, যতদিন আমার মন চাইবে। আচ্ছা মা, আদেও তুমি আমার নিজের মা? তুই এখন বাড়াবাড়ি করছিস। তাহিয়া তাচ্ছিল্য করে হাসে, ভেতরটা হাহাকারে কেঁপে ওঠে। কিছু কথা আর কান্না গলায় দলা পাকিয়ে যায়, শব্দ বের হতে চায় না। বহু কষ্টে কাঁপা কাঁপা গলায় তাহিয়া বলে বসে, মায়েরা সব সময় সন্তানের ভালো চায়। শত রকমের বাধা পেরোতে মায়েরা তার সন্তানের পাশে থাকে ছায়ার মতো। সময়ে অসময়ে আর বিপদে সন্তানের হাতটা তারা শক্ত করে ধরে রাখে। অথচ তুমি সব সময় আমার পায়ে শেকল পরিয়েছ, সব কিছুতে বাধা দিয়েছ। আমার মাথা তুলে না দাঁড়ানোর পেছনে একমাত্র হাত তোমার, একমাত্র দায়ী তুমি। তুমি পৃথিবীর সবথেকে খারাপ মা। আই হেট ইউ। তাহিয়ার কথায় খানিকটা কষ্ট পান তহুরা বেগম। তিনি সেই চুপসে যাওয়া মুখ নিয়ে বলেন, এত বড় কথাটা তুই বলতে পারলি? হ্যাঁ, বলতে পারলাম। তোমরা আমাকে বলতে বাধ্য করেছ। বিশেষ করে। এরপর আর কিছুই বলতে পারে না তাহিয়া। ঠিক সেই সময়ে তহুরা বেগমের ফোনে কল আসে। তাহিয়া নিজের ঘরে চলে যায়। এখানে দাঁড়িয়ে থেকে মায়ের সাথে তর্ক করার তার কোনো ইচ্ছেই নেই। অযথা এসব কথা বাড়িয়ে সে নিজেকেও কষ্ট দিচ্ছে, এমনকি বাবা মায়ের কষ্টও বাড়াচ্ছে। সে চলে আসার কিছুক্ষণ পরেই তহুরা বেগম আসেন। ফোনটা এগিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলেন, তোর শাশুড়ি কল দিয়েছে, কথা বলবেন তোর সাথে। এতদিন পর কিসের জন্য কথা বলতে চাইছেন সেটা বুঝতে পারছে না তাহিয়া। 1 বছর ধরে খুব কমই কথা হয়েছে ইরফানের পরিবারের সাথে। তাহিয়া জিজ্ঞেস করে, আমি কি কথা বলবো? তুমিই কথা বলে নাও। আসতে বল, তোর শাশুড়ি শুনতে পাবে। শুনবে কি করে? তুমি তো মিউট করে রেখেছ। বেশি কিছু শুনতে চাইছি না, নে কথা বল। তাহিয়া রাতে ফোনটা ধরিয়ে দিয়ে তাহুরা বেগম ঘর থেকে বেরিয়ে যান। মিউট অফ করে তাহিয়া ফোনটা কানে ধরে, সালাম দিয়ে কথা শুরু করে। আসসালামু আলাইকুম মা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? জি। তুমি ফ্রি আছো? কেন? তোমাকে নিয়ে কিছু কেনাকাটা করব, সেই জন্য। হঠাৎ কেনাকাটা? বারে, ছেলের বউকে আর কতদিন দূরে দূরে রাখবো, এবার নিজের কাছেই নিয়ে আসব খুব শীঘ্রই ইনশাল্লাহ। তাহিয়া এসবের কিছুই বলে না, শুধু জিজ্ঞেস করে কখন বেরোতে হবে। তুমি তৈরি হয়ে নাও, আমি আর তোমাদের আপা আসছি। আচ্ছা। তোমার মা এখানে আছেন? না। আচ্ছা, তাহলে পরে কথা বলবো, তুমি তৈরি হও, আমরা আসছি। জি আচ্ছা, আল্লাহ হাফেজ। কল কেটে দেয় তাহিয়া। ফোনটা বিছানার ওপর ছুঁড়ে ফেলে দিয়ে ঠাস করে বসে পড়ে। আবার নতুন করে নতুনভাবে কষ্ট পাওয়ার পালা হয়তো চলে এসেছে। তাহিয়া উঠে ফ্রেশ হয়ে নেয়। ওয়ার্ড্রপ থেকে বোরখা বের করে সে বিছানার ওপর রাখে। ওনাদের আসতে খুব বেশি সময় লাগবে না। তাহিয়া তার ঘরটা গুছিয়ে নেয় চট করে। তারপর ফোনটা নিয়ে তার মায়ের কাছে যায়। তহুরা বেগম নাস্তার বন্দোবস্ত করছেন এক হাতে। তাহিয়া তার মায়ের পাশে গিয়ে দাঁড়িয়ে বলতে থাকে, ওনারা আসছেন। আচ্ছা, আমাকে শপিংয়ে নিয়ে যাবেন বলেছেন। শুনেছি, আমাকে আগেই বলেছিলেন। তুই ঘরে যা, ওনারা এলে না হয় বোরখা পরে নিস। আচ্ছা। তাহিয়া পুনরায় তার ঘরে চলে আসে। ফোনটা তার ভ্যানিটি ব্যাগের ভেতর রেখে দেয়। জানালার পর্দাগুলো টেনে দেয়। বারান্দার দরজা আটকে বিছানায় বসে থাকে। ওনারা আসার পর আর যাওয়ার পূর্বে বোরখা পরবে সে। আজকে সন্ধ্যাটা বড্ড অন্যরকম। অশান্ত অস্থিরতায় তাহিয়া হাঁসফাঁস করছে। চারিপাশের কোলাহল, মানুষের ভিড়, সব কিছুই আজ তার কাছে কেমন অচেনা লাগছে। চেনা পরিবেশটাও আজ অজানা হয়ে গেছে। শাড়ির দোকানে লুফতা বেগম একটা শাড়ি খুঁটিয়ে দেখছেন। তাহিয়া শপিংয়ে এসে জানতে পেরেছে সামনের সপ্তাহে তার আর ইরফানের রিসেপশন। অথচ এই কথাটা তার বাবা মা তাকে জানানোর প্রয়োজন বোধ করেনি।
তাহিয়া গম্ভীর হয়ে রয়েছে, মুখে হাসি নেই, নীরস প্রাণহীন মুখটা। লুফতা বেগম শাড়ি দেখতে দেখতে বলে ওঠেন, বিয়ের পর তোমাকে তেমন ভাবে কিছুই কিনে দেওয়া হয়নি, ঈদ ব্যতীত। এখন থেকে আর অবহেলা হবে না, তুমি আমাদের ক্ষমা করে দিও মা। তাহিয়া ইতস্তত বোধ করে, জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, আপনি প্লিজ এভাবে বলবেন না মা, আমার নিজের কাছে অন্যরকম লাগছে। কথাটা কাটাতেই সোফিয়া অর্থাৎ ইরফানের বড় বোন বলে ওঠে, তুমি তো এই সাদা কালো ছাড়া রঙিন কিছুই পরো না, এখন থেকে রঙিন পরতে হবে, নিজেকে সাজাতে হবে। আমার কাছে এসব রঙই ভালো লাগে আপা। শাড়িটা কেমন লাগছে, তোমাকে দারুণ মানাবে হিয়া। পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর, লম্বাটে বলিষ্ঠ দেহাবয়বের প্রাপ্তবয়স্ক পুরুষ, গায়ে সফেদ রঙা শার্ট, হাতা কনুই অবধি গুটিয়ে রাখা, ফর্সা মুখশ্রী। তাহিয়া কয়েক সেকেন্ড পলক চাপটায়, মুহূর্তে সে সেখানেই থমকে যায়। শাড়িটা কেমন লাগছে, তোমাকে দারুণ মানাবে হিয়া। শব্দটা যেন তার কানে রীতিমতো ঝড় তুলছে। সেই মানুষটার নাম ইরফান সাঈদ। পুরো 1 বছর পর মানুষটাকে সামনাসামনি দেখছে সে। লোকটার মাঝে খুব একটা পরিবর্তন আসেনি, বরঞ্চ আরও সুদর্শন হয়ে গিয়েছে। তাহিয়া এতক্ষণ লুফতা বেগমের দেখানো শাড়িটা দেখছিল, ম্যাজেন্টা রঙের শাড়ি। তাহিয়া পুনরায় নিজেকে স্বাভাবিক করে ইরফানের দিকে তাকায়। তার চারপাশে সব কিছু ঝাপসা হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে আসতে শুরু করে। সেই মানুষ যে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েও তাকে ছেড়ে চলে গেছিল। 1 বছর, পুরো 1 বছর কেটে গেছে, আজ সেই মানুষটাই তার সামনে। তাহিয়ার যেন বিশ্বাসই হচ্ছে না। কথা বলার জন্য ন্যূনতম শব্দ হারিয়ে যায় নিমেষেই। হাতে থাকা ব্যাগটা শক্ত করে ধরে রেখেছে তাহিয়া। ইরফান ক্ষীণ দৃষ্টিতে দেখছে। মেয়েটা চোখের ভাষা কি আছে তা বোঝা মুশকিল। ইরফান পুনরায় প্রশ্ন করে, হিয়া কিছু বলবে না? তাহিয়া কিছুই বলে না। কিছু বলার ইচ্ছে আজ মৃত। একটা নিস্তেজ সৌজন্যমূলক হাসি ইরফানের বুকে তীরের মতো বেঁধে। তাহিয়ার পাশে দাঁড়িয়ে থাকা লুফতা বেগম খানিকটা শাসনের সুরে বলেন, তুই তো বলেছিলিস আসবি না, তোকে তো কতবার বলেও এলাম, তখনও তো এলি না, এখন এসেছিস যে? তোমাদের সারপ্রাইজ দিতে। সোফিয়া বলে, আমাদের সারপ্রাইজ দিতে নাকি শুধু তাহিয়াকে সারপ্রাইজ দিতে? দেখছিস তাহিয়া কেমন থমকে গিয়েছে। ও হয়তো বিশ্বাসই করতে পারছে না তুই দেশে ফিরে এসেছিস। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখতে পেয়ে তাহিয়া সত্যি হতভম্ব, কিংকর্তব্য বিমূঢ় হয়ে আছে। আজ মুখ দিয়ে রা বের হবে না, এমনকি তার বিশ্বাস হচ্ছে না ইরফান দেশে ফিরে এসেছে, অথচ সে জানে না। তার মানে কি এই জন্যই লুফতা বেগম তাকে শপিংয়ে নিয়ে এসেছেন? সোফিয়া টিপ্পনি কেটে বলে, তাহিয়া কথা বলবে না ইরফানের সাথে? তাহিয়া সংযতভাবে মাথা ঝাঁকায়, সৌজন্যমূলক হাসে। ইরফানও চুপ করে দাঁড়িয়ে এক দৃষ্টিতে দেখছে। চোখে তার হাজারো কথা জমে আছে, কিন্তু শব্দরা লুকোচুরি খেলছে। অভিমান আর অভিযোগের পাহাড় জমেছে। সারপ্রাইজ কেমন লেগেছে বনু? ভেতরে ভেতরে প্রশ্ন উকি দেয়। তাকে চমকে দেওয়ার অধিকার ওদের কে দিয়েছে? ইরফান এতদিন কোথায় ছিল? যখন সমাজের আশেপাশের মানুষগুলো তাকে এটা ওটা বলে অপমান করত, কটু কথা শোনাতো, তাহিয়া জানে ইরফান স্বেচ্ছায় বিয়েতে রাজি ছিল না, পারিবারিক চাপে বিয়ের জন্য রাজি হয়েছিল। এসবের মধ্যে তাহিয়ার কি দোষ ছিল? এই 1 বছরে
একটু একটু করে সে নিজেকে ভেঙেছে, চূর্ণ বিচূর্ণ হয়েছে। তখন কোথায় ছিল ওরা? আজ যখন তাহিয়া নিজেকে সামলে নিয়েছে, তখন ইরফান ফিরে এসেছে। কিন্তু কেন? তাহিয়া প্রশ্নগুলো নিজের ভেতরেই চেপে রাখে। সে ইরফানের চোখের দিকে তাকায়। ইদানিং সে চোখ পড়তে জানে। আচ্ছা, ইরফানের চোখে কি অনুশোচনা দেখা যায়, নাকি দুঃখ, ভালোবাসা, নাকি কিছুই বোঝা যায় না? শপিং মলে উজ্জ্বল আলোয় চারপাশ ঝলমল করছে। তাহিয়ার ভেতরটা আঁধারিয়ায় নিমজ্জিত। ইরফান তার সামনে দাঁড়িয়ে। দুজনের মাঝে অদৃশ্য কত শত বাঁধা দূরত্ব। তাহিয়ার মনে হচ্ছে সবটাই যেন দুঃস্বপ্ন, আর এই দুঃস্বপ্নটাই বাস্তব দুঃস্বপ্ন। লুফতা বেগম নিজে পছন্দ করে তাহিয়ার জন্য 3টে শাড়ি কিনে দেন। ম্যাজেন্টা রঙা শাড়িটা কিনে ইরফান নিজের কাছে রেখে দেয়। বাকি দুটো কাতান শাড়ি তাহিয়ার কাছে দিয়ে দেবে। এখন রাত 8:30 বাজতে যাচ্ছে। বাসা থেকে বের হয়েছে ঘন্টা 2 সময় তো হয়েইছে। লুফতা বেগম নিজের দায়িত্বে তাহিয়াকে এনেছিলেন। তিনি বললেন, চলো বৌমা, কিছু খেয়ে নেওয়া যাক, এরপর আমরা বাসায় যাব। আর কিছু কেনাকাটা বাকি আছে মা? তাহিয়ার কথাই লুফতা বেগম বললেন, না, কেনাকাটা শেষ। পরবর্তীতে আরও কিছু কেনাকাটা আছে, বেয়াইকে সাথে নিয়ে আসব। রেস্টুরেন্টে বসা যাক, কি বলিস সাইদ? আপা, তোমরা যাও, আমি হিয়াকে নিয়ে আসছি। ইরফানের কথার উপর আর কিছুই বললেন না ওনারা। লুফতা বেগম আর সোফিয়া আগেই বেরিয়ে যান। করিডোরের বাইরে দাঁড়িয়ে রয়েছে ইরফান, তাহিয়া। ইরফানের কিছু বলার আছে, সেটা তার চোখ মুখে জানান দিচ্ছে। শত চেষ্টা করেও সে বলতে পারছে না কিছুই। তাহিয়ার কাছে তার জবাবদিহি করার আছে। ইরফান কিছুটা সাহস সঞ্চয় করে তাহিয়াকে বলল, হিয়া, তোমার সাথে আমার কিছু কথা বলার আছে। তাহিয়া শান্তভাবে বলে, আমার কোনো কিছুই শোনার নেই, বাসায় যাব, নিয়ে চলো। কথাটা বলে সামনের দিকে এগোতে থাকে তাহিয়া। পেছনে ফেলে যায় হতাশায় যুবুথু মানুষটাকে। অনেক কথা ছিল জানার, শোনার। তাহিয়া গ্রাহ্য করল না। ইরফান হাতটা ধরতে গিয়েও ধরে না। তাহিয়া আর পেছনে ফিরে তাকায়নি। আজ থেকে 1 বছর আগে সেও অবাক মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল। তাহিয়ার চোখে সেদিন মুগ্ধতা ছিল, ইরফানের প্রতি ভালোবাসা ছিল। আজ সে নিস্পৃহ, কোনো অনুভূতি কাজ করে না। শহরের কোলাহল থাকলেও তাহিয়ার কোনো কিছুই ভালো লাগছে না। সে চুপ করে জানলার পাশে বসে আছে, বাইরের দিকে তাকিয়ে আছে, অথচ সে কিছুই দেখছে না। ইরফান ড্রাইভ করছে, পাশেই বসে আছে তাহিয়া। তার মুখে কোনো রা নেই। নিজস্ব গাড়ি থাকা সত্ত্বেও লুফতা বেগম এবং সোফিয়া ট্যাক্সি করে চলে গিয়েছেন। ওনারা মূলত তাহিয়া আর ইরফানকে কথা বলার জন্য কিছুটা স্পেস দিয়েছেন। কিছু বলছো না যে? তুমি তো এমন ছিলে না। হিয়া এতটা বদলে গেল কেন? অবাকের পাশাপাশি রাগ হয় তাহিয়ার। সে মৃদু চেঁচিয়ে তেজিস্বরে বলে, আমার চঞ্চলতাকে মৃত্যুর দিকে এগিয়ে দেওয়ার জন্য তুমি দায়ী ইরফান সাইদ। কণ্ঠনালী কাঁপছে রীতিমতো। তাহিয়া কখনোই উচ্চস্বরে কারোর সাথে কথা বলতে পারে না। হয় সে কেঁদে দেবে, আর না হয় শরীর দুর্বল হয়ে পড়বে। হিয়া, আমার কথাটা তো শুনবে। আমি তোমার কোনো কথা শুনতে চাইছি না। আমাকে বাসায় পৌঁছে দাও, আমি বাসায় যাব। ইরফান দীর্ঘশ্বাস ফেলে। 1 বছর ধরে সে অনেক কিছু ভেবেছে, অনেক কিছু বলার পরিকল্পনা করেছে, কিভাবে তাহিয়ার মান ভাঙানো যায়। ঝোঁকের বশে একটা ভুল করেছে, আর সেই ভুলের অনুশোচনাও হয় তার। তাহিয়াকে সে কষ্ট দিয়েছে, অপমান, অবহেলা করেছে। তাহিয়া, মুশরাফ আজ অচেনা। এই
নিরাসক্ত নিস্পৃহ তাহিয়াকে দেখতে তার বড্ড খারাপ লাগছে। ইরফান নিজেকে ধিক্কার দিয়ে বলে, দেখ তুই মেয়েটার কি অবস্থা করেছিস। তোর জন্য হিয়া এতটা বদলেছে নিজেকে। মাত্রই বাড়ি ফিরেছে তাহিয়া। ইরফান বাসার নিচে পৌঁছে দিয়ে গেছে। তাহিয়ার মুখ ফুটে বলেনি বাসায় আসার জন্য। সে ইচ্ছে করেই বলেনি, তার বলতেও ইচ্ছে করেনি। এমনকি গাড়ি থেকে নেমে এক মুহূর্ত সময় ব্যয় না করে সোজা দোতলায় ছুটে এসেছে। পিছু ফিরে একটিবারও তাকায়নি পর্যন্ত। এখন রাত 10টা। তাহিয়া পরপর 3বার কলিং বেল চাপে। সঙ্গে সঙ্গে সদর দরজা খুলে যায়। তাহিয়া ভেতরে চলে আসে। ইরফান কল করে জানিয়েছিল সে পৌঁছে দেবে। তাই নিশ্চিন্ত হয়ে রাতের ওষুধ খেয়ে মোজাফফর হোসেন ঘুমিয়ে পড়েছেন। তবে তহুরা বেগম ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছিলেন মেয়ের জন্য। কেমন লাগলো শপিংয়ে গিয়ে? কি কি কিনলো তোর শাশুড়ি? খেয়েছিস কিছু নাকি খাবার গরম করব? যা কেনা সেটাই কিনেছি, খাইনি কিছুই, এমনিতেই পেট ভরে গেছিল। তাহিয়ার মন মেজাজ খুব একটা ভালো না। এর কারণটা হচ্ছে ইরফান। তাই তো সে তার মায়ের প্রশ্নে বারবার উগ্র জবাব দিচ্ছে। তহুরা বেগম মেয়েকে বুঝতে পেরে জিজ্ঞেস করেন, মন মেজাজ খারাপ কেন? আবার কি হলো? ইরফান যে ফিরে এসেছে এটা তোমরা জানতে? হ্যাঁ, 3 দিন হলো ফিরেছে। আমাকে জানাওনি কেন? জানালে কি করতি? ও নিজেই বলেছে তোকে না জানাতে। কিসের নাকি সারপ্রাইজ দেবে। আমি তো কোনো সারপ্রাইজ চাইনি। তুমি আমার নিজের মা হয়েও সত্যটা লুকোলে। হ্যাঁ লুকিয়েছি, তাতে কি হয়েছে? তোমার সাথে কথা বলাই বৃথা। তাহিয়া আর এক মুহূর্ত ওখানে দাঁড়ায় না। সে নিজের ঘরে চলে যায়। শুধু শুধু তর্ক করার কোনো মানেই হয় না। আর এমনিতেও ইদানিং সে একটু বেশি রিয়্যাক্ট করে কথায়। এমনটা আগে কখনোই হয়নি। তাহিয়া বরাবরই বাবা মায়ের বাধ্য সন্তান ছিল। অথচ আজ সে না চাইতেও বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে ফেলছে। রাত গভীর। নিশাচর প্রাণীগুলো কেমন অদ্ভুত শব্দ করছে। রাতে নৈশব্দের মাঝে সেসব আরও গভীর হচ্ছে। তাহিয়া বিছানায় বসে আছে। এতক্ষণ শুয়ে এপাশ ওপাশ করছিল। ঘুম আসছিল না। এতদিন সে নিজেকে বুঝিয়ে এসেছে ইরফান নেই। তার জীবনে কোথাও ইরফান নেই। এলোমেলো জীবনেও সে নিজেকে নিয়ে দিব্যি ছিল না। তার জীবনে ইরফানের অস্তিত্ব ছিল, আর না সে ইরফানের জীবনে তার অস্তিত্ব ছিল। কিন্তু আজ আবারও তার গোছানো সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। তাহিয়ার মনে পড়ে যায় সেই রাতের কথা। ইরফান কাউকে কিছু না বলে নিজের প্রয়োজনীয় জিনিসগুলোকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তাহিয়া তখন সোফিয়ার ঘরে ছিল। সেখানে ইরফানের আরও কিছু কাজিন ছিল। সবাই খুব হাসি ঠাট্টা করছিল। বড়রা বৈঠকখানাতে ছিলেন। হুট করেই শোরগোল শুরু হয়ে যায়। চিৎকার চেঁচামেচির শব্দে সোফিয়া ঘর থেকে সবাই বেরিয়ে আসে। তাহিয়াও আসে ওদের সাথে। এসে দেখে লুফতা বেগম মাথায় হাত দিয়ে বসে আছেন, কাঁদছেন সামনে। অন্যরা এক একজন এক এক কথা বলছেন। সেদিন তাহিয়া বুঝতে পারে জোর করে কোনো কিছুই সম্ভব নয়। পারিবারিক চাপে বিয়েটা হলেও ইরফান তাকে মন থেকে মেনে নেয়নি। সদ্য জুড়ে যাওয়া সম্পর্কটা একটা টানাপোড়েনের মাঝেই আটকে গেল। তাহিয়া শুধু চুপ করে অবাক হয়ে সবটা দেখেছিল। এছাড়া আর কিছুই করার ছিল না তার। আজও তার কিছুই করার নেই। সে এমন কিছু করবেও না। ভাগ্য তাকে যেখানে নিয়ে গিয়ে দাঁড় করাবে সে সেটাই মেনে নেবে। সকাল সকাল নাস্তা করে অফিসে চলে গেছেন মোজাফফর হোসেন। তাহিয়া কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে। রাতে দেরি করে ঘুমোনোর ফলে আজ ঘুম থেকে উঠতে তার এতটা সময় লেগে গেছে। ফ্রেশ হয়ে যখন বাইরে এলো দেখলো তার আগেই মোজাফফর হোসেন চলে গিয়েছেন। বাবার সাথে আজ তার কিছু কথা বলার ছিল, সেটা তো আর হলোই না।
তাহিয়া ডাইনিং টেবিলের কাছে গেল। টেবিলের উপর নাস্তা ঢেকে রাখা রয়েছে, কিন্তু এতক্ষণে এগুলো ঠান্ডা হয়ে গেছে, আর তাকে এখন এগুলোই খেতে হবে। দোষটা অবশ্য তারই। সকালে তহুরা বেগম কয়েকবার ডেকেছিলেন, তখন সে ওঠেনি। তাহিয়া চুপচাপ খেতে বসে। খাওয়ার এক পর্যায়ে তহুরা বেগম হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। চেয়ার টেনে মেয়ের মুখোমুখি হয়ে বসেন। তাহিয়া কোনো কথা বলে না, এমন ভান করে যেন সামনে কেউই নেই, সে নিজের খাওয়া নিয়ে ব্যস্ত। তোর শ্বশুরবাড়ি থেকে কল এসেছিল, বাকিটা তো তুই জানিসই। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বেশ খুশি। আমার মেয়ে সুখী হবে এটাই তো আমরা চেয়েছিলাম। কেন তুই খুশি না? খুশি? পর মুহূর্তে তাহিয়া পুনশ্চয় বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, আমি তো খুবই খুশি। দেখছো না হাসি আমার মুখ থেকে সরছে না? উপহাস করছিস? তুমি আমার মা, তোমাকে নিয়ে আমি উপহাস করতে পারি? কদাচিৎ না। এমন সাধ্য আমার আছে নাকি? তুই যেভাবেই বলিস আমি কিছুই মনে করব না। আমি মা, আমি চাই আমার মেয়ের সংসারটা ঠিক করতে। এত ঝড়ঝাপটার পর সব ঠিক হতে চলেছে। এবার অন্তত একটা ভালো সম্পর্ক গড়ে উঠুক তোর আর ইরফানের মাঝে, আমি সেটাই চাই। তহুরা বেগমের কথায় তাহিয়া কিছুই বলে না, চুপ করে খাওয়ায় মনোনিবেশ করে। সে জানে তার পরিবার ঠিক কী চাইছে। ওরা চাইছে তার সংসার ঠিক হোক, সে এই সম্পর্কটাকে শেষ সুযোগ দিক। কিন্তু আদৌ কি তা সম্ভব? আজ থেকে রিসেপশনের কেনাকাটা শুরু হয়ে গেছে। হাতে তো আর মাঝে একটা দিন রয়েছে। ইরফানের মা বোনের সাথে তহুরা বেগমও গিয়েছেন শপিংয়ে। তাহিয়াকে অনেকবার যাওয়ার জন্য জোর করেছিলেন তিনি। এমনকি লুফতা বেগম ফোন করে কথা বলেছেন। তাহিয়া তার শরীর খারাপের বাহানা দিয়ে বাসায় থেকে গিয়েছে। বাড়িতে সে একাই আছে। অবশ্য তার খালাতো বোনের আজ আসার কথা। তহুরা বেগম বারবার ফোন করে বলেছিলেন সময় করে চলে আসার জন্য। এখন ভর সন্ধ্যা। তাহিয়া বারান্দায় দাঁড়িয়ে পাখিদের ঘরে ফেরা দেখছে। সবার নিজ নিজ গন্তব্য ফেরার ব্যস্ত। সবারই নীড়ের ফেরার টান আছে, অথচ তাহিয়া নামক রমণীর নীড়হীন এক প্রজাপতি। তার আকাশকুসুম ভাবনার মাঝেই সেই অপরিচিত নাম্বার থেকে কল আসে। সে ধরে না, কল আসতে থাকে। তাহিয়ার রাগ হয়। বিষণ্ণ সময়ে সে নিজের মতোই থাকতে পছন্দ করে, কিন্তু তার এই পছন্দের সময়টা কার হাটে হাঁড়ি ভেঙেছে কে জানে। বিরক্ত হয়ে তাহিয়া ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে গড় গড় করে কেউ বলতে থাকে, হিয়া, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমি তোমাদের বাসার নিচে অপেক্ষা করছি। তাহিয়া চেনা আর বাকি রইল না। এটা তার মানে ইরফানের নম্বর। তাহিয়া বলে, তোমাকে এখানে আসতে কে বলেছে? আমার তোমার সাথে কোনো কথাই নেই ইরফান, কিন্তু আমার তোমার সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা আছে। তুমি প্লিজ নিচে এসো, আর নয়তো আমি উপরে চলে আসছি। তুমি কি চাও আমাকে প্লিজ বলবে? অপকটে কোনো সময় ব্যয় না করেই ইরফান বলে ওঠে, তোমাকে। ফালতু কথা বলা বন্ধ করো, যা বলার সরাসরি বলে দাও। আমি নিচে যেতে পারবো না। তাহলে আমি চলে আসছি। দিস ইজ টু মাচ মিস্টার ইরফান সাইদ। তোমার মুখে আমার পুরো নামটা কতটা সুন্দর লাগছে শুনতে। তাহিয়া চুপ করে থাকে। কথা বলার ইচ্ছে না থাকা সত্ত্বেও সে ফোনটা কানে চেপেই ধরে রেখেছে। এতে লাভের লাভ কী হয়েছে সেটা তার বুঝে আসে না। তাহিয়ার নীরবতার মাঝে ইরফান আবারও বলে ওঠে, অভিমানকে প্রশ্রয় দিয়ে খুব বেশি দূরে চলে যেও না হিয়া, যদি না আমি মানতে পারি। দুদিন পর তাহিয়াদের বাড়িটা লাল নীল সবুজ মরিচ বাতি দিয়ে সাজানো। ছাদে প্যান্ডেল টানানো হয়েছে। সেখানে তাহিয়া ছোট্ট করে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে।
স্বল্প সংখ্যক আত্মীয় স্বজন আর ইরফানের বাড়ির কিছু লোকজন আসবে, এইটুকুই। কাল রিসেপশন। কাল প্রতিবেশী আর নিমন্ত্রিত কয়েকজন আসবে। রিসেপশন 2 জায়গাতেই হবে, কাল তাহিয়াদের বাড়িতে আর পরশুদিন ইরফানদের বাড়িতে। আয়োজন একদম শেষ। ইরফানের আত্মীয় স্বজনদেরও আমন্ত্রণ করা শেষ। আজ এ বাড়িতে এসেছেন লুফতা বেগম, সোফিয়া আর ওনাদের কিছু আত্মীয়। তাহিয়া হলুদ শাড়ি পরে স্টেজে বসে আছে। হলুদ লাগানো হয়েছে আগেই, এখন অনেক ছবি তুলছে। অনেকে নিজেরাই গল্পগুজব করছে, আবার অনেকে খাচ্ছে। তাহিয়াকে একা চুপ করে বসে থাকতে দেখে সোফিয়া এগিয়ে আসে। কি গো তাহিয়া, তোমার কি কোনো বিষয়ে মন খারাপ? তাহিয়া সঙ্গে সঙ্গে মাথা দুদিকে ঝাঁকিয়ে বলে, না আপা। মুখটা কেমন ফ্যাকাশে দেখাচ্ছে, অনুভূতিহীন লাগছে যেন। তেমন কিছু না আপা, আসলে কাল রাতে ঘুম হয়নি। কাজিনরা মেহেন্দি দিয়ে দিয়েছিল, এরপর বলল না শোকনো অবধি ঘুমানো যাবে না, তাই জেগে থাকা। আজ তাড়াতাড়ি ঘুমিয়ে যেও কেমন? নিজের শরীরে যত্ন নিতে হবে তো, তাই না? মেহেন্দির রং না হলে নেই। সোফিয়ার কথায় কিছুটা ভালো লাগে তাহিয়ার, তবুও সে জোরপূর্বক হাসার চেষ্টা করে। তাহিয়ার অন্যান্য কাজিনদের উদ্দেশ্য করে সোফিয়া বলে, এই যে মেয়েরা, আজ কিন্তু আমাদের বউকে একদম জাগিয়ে রাখবে না, মনে থাকে যেন। তাহিয়ার কাজিনগুলো সব একসাথে বলে ওঠে, একদম মনে থাকবে বিয়াই। কথাটা বলা শেষ হতেই তাহিয়া যখন ওদের দিকে তাকায় তখন দেখতে পায় সবগুলো মিটিমিটি হাসছে। চোখ গরম করে তাকালেও লাভের লাভ কিছুই হয় না। লুফতা বেগম এসে এক জোড়া বালা তাহিয়ার হাতে পরিয়ে দিয়ে যান। এগুলো আগের বার দেওয়া হয়েছিল। তাহিয়া যেদিন ও বাড়ি থেকে চলে আসে সেদিন এগুলো খুলে লুফতা বেগমের কাছে দিয়ে আসে। বলেছিল যেদিন ও বাড়িতে ইরফানের সাথে যাবে সেদিন এগুলো সে ওনার হাতেই পরবে। আজই হয়তো সেই দিনটা এসেছে। লুফতা বেগম খুবই খুশি, সেটা ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। ভদ্রমহিলার মুখ থেকে যেন হাসি সরছেই না। বলতে গেলে এখানে উপস্থিত সকালে হাসি খুশি, সবার মুখে হাসি যেন বাঁধাই করা। শুধুমাত্র একটা মানুষের ভেতরে আজ হাহাকার। তাহিয়া বিরস মুখে সবাইকে দেখছে। সবাই খেয়েছে, একমাত্র সে ছাড়া। খেতে ইচ্ছে করেনি, এমনকি কেউ তাকে খাওয়ার কথাটাও জিজ্ঞেস করেনি। তার মা পর্যন্ত এই ব্যাপারটা খেয়াল করেনি। সব আয়োজনে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন তিনি, এতটাই নিজেকে ব্যস্ত করে রাখলেন তিনি যে মেয়ের খেয়ালই নেই। তাইয়া বসে আছে, বড়রা অন্যদিকে আছে, তার কাজিনরা সকলে খেতে চলে গেছে। কেউ কেউ এসে ছবি তুলেছে তাইয়ার সাথে। অবশ্য এইসব সোশ্যাল মিডিয়ায় আপলোড দেওয়া বারণ, তাইয়া তো বারণ করেছেই, সেই সাথে ইরফানও বলে দিয়েছে। সোফিয়া এসে এসব কথা সকলের উদ্দেশ্যেই বলেছে। তাহিয়া একাকী বসেছিল। হঠাৎ মিলি অর্থাৎ তাহিয়ার খালাতো বোন এসে বলে, হাঁ কর, সেই দুপুরে খেয়েছিলি, এরপর তো আর কিচ্ছুটি পেটে পড়েনি। তাহিয়ার সঙ্গে সঙ্গে বারণ করে, খেতে ইচ্ছে করছে না, প্লিজ জোর করিস না। আজ জোর করবই, তোর পেটে খিদে ঠিকই আছে, সেটা তোর ওই শুকনো মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমি কেন, এখানে উপস্থিত সবাই বুঝতে পারবে, তাই চুপচাপ খাবারটা খেয়ে নে। কই, কেউ তো জিজ্ঞেস করলো না আমার খিদে পেয়েছে কি না, অথচ তোর চোখ ঠিকই পড়েছে। তুই আমাকে খুব বুঝিস না। কিছুটা। বল তো আমার মনের মধ্যে ঠিক কী চলছে? এটাই যে এই সব ছেড়ে যদি দূরে কোথাও চলে যাওয়া যেত, যেখানে তুই ছাড়া আর কেউ থাকবে না, চেনা পরিচিত বা কাছের কেউ থাকবে না। এটা কখনোই সম্ভব নয়। আমি এ বাড়ির প্রত্যেকের হাতের পুতুল, তারা যা চাইবে সেটাই হবে। তাদের সিদ্ধান্তকেই আমি মেনে নিচ্ছি। তাহলে মন থেকে মেনে নে সবটা। ইরফানকে তো আমি মন থেকেই মেনে নিয়েছিলাম, এখনও? তাহলে কেন এত দীর্ঘশ্বাস? কারণটা আমি নিজেও জানি না, হয়তো জানার চেষ্টা করছি না।
বিয়ের রাতে ইরফান চলে গেল, অথচ সমাজ আমার দিকে আঙুল তুলল। একটাবার আমার কথা কেউ ভাবল না। আমার ভেতরে কী চলছে সেটা শুনতে চাইল না কেউ। কারণ আমি মেয়ে, সবটা আমাকেই মুখ বুজে মেনে নিতে হবে। আবার যখন 1 বছর পর ইরফান ফিরে এলো, তাকে কেউ কোনো প্রশ্নই করল না। সমাজ কখনোই পুরুষের দিকে আঙুল তোলে না, তারা একজন নারীকে কী করে পিষে ফেলা যায় সেটারই বন্দোবস্ত করে, একটু আয়োজন করে। মিলি এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে মেয়েটা তার ভেতরে এত দীর্ঘশ্বাস জমিয়ে রেখেছে, এত অভিযোগ, এত অভিমান। মিলি পরিস্থিতি সামাল দিতে বলে, অনেক কথা হয়েছে, এবার হাঁ কর দেখি, খায়ে নে অল্প কিছু। তাহিয়া মেনে নেয়। মিলির হাতে বিরিয়ানিটুকু খেয়ে নেয় সে। খেতে খেতে বেশ খানিকটাই খেয়ে নেয়। পেটে খুব ক্ষুধা ছিল তার। রাত 11:30। তাহিয়া তার ঘরে এসেছে। এক প্রকার জোর করেই মিলি তাকে ঘরে দিয়ে গেছে। ঘুম না হওয়ায় মাথা ব্যথা, যেন মাথা ছিঁড়ে যাচ্ছে। ঘুমে ঢুলঢুলু অবস্থা, তাকিয়ে থাকতে পারছে না পর্যন্ত। মিলি তাকে ঘরে রেখে পানি আনতে গিয়েছে। রাতে যদি প্রয়োজন হয় আজ সে তাহিয়ার সাথেই ঘুমাবে। অন্যরাও শুতে চেয়েছিল, মিলি আসতে দেয়নি। তাহিয়া কোনো কিছুই বলেনি পর্যন্ত। বাকিরাও মেনে নিয়েছে। তাহিয়া তার ঘরে চুপ করে বিছানায় বসে আছে। গায়ে লেহেঙ্গা অবধি এখনও খোলেনি। ঠিক সেই সময় তাহুরা বেগম ঘরের ভেতরে আসে। এমন থম মেরে বসে আছিস কেন? তো কী করব? নাচবো, গাইবো? কী চাইছো তুমি? তোর খুশি। আমার খুশি চাইলে এমন পুতুলের মতো নাচাতে না, যে যেমন খুশি আমাকে ব্যবহার করছো। আমার ইচ্ছে অনিচ্ছে কোনো দামই নেই তোমাদের কাছে। পরের কাছে আমি কী বা আশা করব? এসবে আপত্তি আছে তোর? জানি না। এখন আর মজা নিও না, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। একটু রেহাই দাও, ঘুম পাচ্ছে, ঘুমাবো। একটু বিশ্রামের দরকার। ব্যর্থ হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন তাহুরা বেগম। তাহিয়া দীর্ঘশ্বাস ফেলে ঘরের দরজাটা ঠাস করে আটকে দেয়। মাথা ধরে গিয়েছে তার। এসব গান বাজনা এখন অসহ্য মনে হচ্ছে। তাহিয়া একটু শোবে। ঠিক সেই সময় ঘরের দরজা কড়া নাড়ার শব্দ হয়। মানে দরজা আটকেছে 2 মিনিটও তো হয়নি, তার আগে আবারও তার ডাক পড়ে। তাহিয়া বিরক্ত হয়। এক প্রকার রাগ নিয়েই সে দরজাটা খুলতে চায়। তহুরা বেগম পুনরায় ঘরের ভেতর প্রবেশ করেন। তাহিয়াকে জিজ্ঞেস করে, তোর ফোন কোথায়? কেন? ইরফান কল দিচ্ছে, ধরছিস না কেন? হয়তো সাইলেন্ট করা, তাই শুনতে পাইনি। তহুরা বেগম ফোনটা মেয়ের দিকে এগিয়ে দিয়ে বলে, ধর, কথা বল, লাইনে আছে। তাহিয়া ফোনটা নেয়। তহুরা বেগম ঘর থেকে বেরিয়ে যান। তাহিয়া ফোনটা কানে নিয়ে বলে, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে ইরফান সালামের জবাব দিয়ে বলে, কি করছিলে? কিছু না, মাত্রই ঘরে এলাম, বাড়ি ভর্তি মেহমান। খেয়েছো? হুম। আজকের আকাশটা খুব সুন্দর, তাই না? চাঁদ উঠেছে। আমাদের বাড়ির ঠিক সামনে শতাব্দী পুরনো একটা বকুল গাছ আছে। ফুলের সময় হলে সুবাসে মুখরিত হয়ে থাকে চারপাশ। আর অন্যান্য সময় ডাল আর পাতার আড়াল থেকে জ্যোৎস্নার রূপলি চাঁদের আলো এসে উপচে পড়ে বাড়ির আনাচে কানাচে। দেখতে ভীষণই ভালো লাগে, খুবই উপভোগ্য। আজও জ্যোৎস্না। আচ্ছা, তুমি কি আমার কথা বিরক্ত হচ্ছ হিয়া? তাইয়া সঙ্গে সঙ্গেই জবাব দেয়, বিরক্ত হচ্ছি না, আসলে খুব টায়ার্ড লাগছে, ঘুমোবো আমি। আচ্ছা, ইনশাল্লাহ কাল দেখা হচ্ছে। নিজের খেয়াল রাখো, ঘুমাও, আল্লাহ হাফেজ। তাহিয়া স্বল্প বাক্য কথার সমাপ্তি ঘটায়। ইরফান কল কেটে দেয়। তাহিয়া যেন হাঁপ ছেড়ে বাঁচে। জানলার কাছ থেকে সরে গিয়ে স্টাডি টেবিলের কাছে যায়। ডায়েরি লেখার অভ্যেস আছে তার।
নিজের অনুভূতির কথাগুলো যখন তার প্রিয় মানুষগুলো বুঝতে পারে না, ঠিক সেই সময়টা এই ডায়েরিটাই প্রিয় আর কাছের হয়ে ওঠে। এটা যেন তার শেষ ভরসা। বউ পালিয়েছে, বউ পালিয়েছে শব্দটা চাপা গুঞ্জনের মতো হলেও বাতাসে ছড়িয়ে পড়া এক আকস্মিক বিস্ময়ের প্রতিধ্বনি। ড্রয়িং রুম জুড়ে প্রতিধ্বনিত এই বাক্য, বউ পালিয়েছে। আতঙ্ক, কৌতূহল ও নিন্দার মিলেমিশে আবহাওয়া ভারী হয়ে উঠছে ক্রমশ। বরবেশে ইরফান সবটাই শুধু চুপটি করে দেখে যাচ্ছে। তার মাঝে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে না। এমন স্বাভাবিক থাকার ঘটনাও তো ঘটেনি এখানে। এদিকে মোজাফফর হোসেন বেশ উদ্বিগ্ন। তাহিয়ার সম্ভাব্য অবস্থান সম্পর্কে জানতে তিনি একের পর এক ফোন করে যাচ্ছেন। তার নিকট সংরক্ষিত নাম্বার হাতে গোনা 3টে। তাহিয়ার কলেজ জীবনের বান্ধবী তারা। বর্তমানে নতুন বন্ধুদের পরিচয় বা তাদের ফোন নাম্বার ওনার কাছে নেই, ফলে খোঁজার পরিধিও সীমাবদ্ধ। উদ্বেগের ভারে ওনার কপালের ভাঁজ গভীরতর হয়। উপায়ন্ত না দেখে তিনি ইরফানকে ডাকেন। ইরফান বাবা, একটু এদিকে এসো। ইরফান সেই দিকটাতে যায়। মিলি দাঁড়িয়ে রয়েছে তহুরা বেগমের সাথে। সকলের মুখে চিন্তার ভাঁজ থাকলেও সে নির্বাক, নিস্পৃহ, যেন কিচ্ছুটি হয়নি এমন ভাব। ইরফানের ক্ষেত্রেও তেমনটাই। এদের মধ্যে ঠিক কী চলছে সেটা বোঝা বড় দায়। লুফতা বেগমও বেশ চিন্তিত। এমনটা তো হবার কথা ছিল না। সব কিছু কেমন ওলটপালট হয়ে গেল। মানুষ নানান ধরনের কথাবার্তা বলছে, সেগুলো নেওয়া যাচ্ছে না, নীরবে সহ্য করা যাচ্ছে না। লুফতা বেগম চিন্তিত সুরে জিজ্ঞেস করে বসেন, তাহিয়ার কোনো খোঁজ পেলেন বিয়ায়? না, বিশ্বাস করুন, ও কোথায় গেছে সেটাও আমরা জানি না। চিন্তা করবেন না, আমি বুঝতে পারছি আপনাদের মনের অবস্থা। আমারও তো একটা মেয়ে আছে। লুফতা বেগমের কথায় মোজাফফর হোসেন কিছুটা আশ্বাস পেলেন যেন। ইরফানের সাথে লুফতা বেগমও এলেন তাহিয়ার রুমে। ঘরটা একদম গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। কেমন একটা নীরবতা বিরাজ করছে। সবাই স্টাডি টেবিলের কাছটাতে দাঁড়িয়ে আছে। বিছানার উপর অযত্নে পড়ে থাকা ইরফানের পছন্দ করা মেরুন বেনারসি শাড়ি ও ছোট গয়নার বাক্স নির্বাক সাক্ষী হয়ে আছে এক অনাকাঙ্ক্ষিত বিদায়ের। তহুরা বেগম সেটা খুলে দেখলেন। ভেতরে একজোড়া বালা। এই বালা জোড়া লুফতা বেগম কাল তাহিয়ার হাতে পরিয়ে দিয়েছিলেন। লুফতা বেগম জিজ্ঞেস করলেন, ভাই সাহেব, আমরা এখানে কেন এসেছি? আমাদের উচিত তাহিকে খুঁজে বের করা। না জানি মেয়েটা কোথায় আছে, কোথায় যাবে। এখনকার সময় কাউকেই বিশ্বাস করা যায় না। মেয়েটা শাড়ি গয়নাগুলো ফেলে রেখেই গেছে। সাথে টাকা নিয়েছে কি না কে জানে। মোজাফফর হোসেন তাহিয়ার ডায়েরির ভেতরে থাকা চিঠিটা বের করে ইরফানের কাছে দেন। ইরফান নির্বিকার হাতে চিঠিটা নেয়। বাহিরে উদ্বিগ্ন মুখ, চাপা গুঞ্জন কিছুই তাকে স্পর্শ করে না। চিঠির ভাঁজ খুলতেই কালো কালির আঁকা শব্দগুলো স্পষ্ট হয়ে ওঠে। ইরফান এবং মা বাবা। একটা বাড়ি যেমন তৈরি হয় ইট, কাঠ আর সিমেন্ট দিয়ে, ঠিক তেমনটাই একটা সংসার গড়ে ওঠে ভালোবাসা, বিশ্বাস, ভরসা আর প্রতিশ্রুতির সমন্বয়। ইরফান সাইদ, তুমি আমাকে সেই প্রতিশ্রুতি দাওনি। দিয়েছিলে কেবল একটা নাম, তোমার স্ত্রী। শুধু নামটুকুই আমার জীবনে জড়িয়েছিল, তুমি নও। কিন্তু সত্যি কথা কি জানো, একটা সময় আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। জিজ্ঞেস করো না কিভাবে ভালোবেসে ফেললাম। ভালোবাসা বলে কয়ে আসে না, এটা শুধুমাত্রই চাহিদাবিহীন অনুভূতি। এই তো, এইটুকুই, আর কিছু না। অনুভবেও ভালোবাসা যায়। ভেবেছিলাম হয়তো তোমাকে ছাড়া আমার সময়গুলো সেখানেই থমকে যাবে। ভেবেছিলাম তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। কতটা বোকা ছিলাম আমি।
তাই না? আমি আসলেই বোকা। তা না হলে আমি কেন নিজের মনের কথা বাবা মাকে বোঝাতে ব্যর্থ হলাম? আমার খুব আফসোস হয়। না না, অন্য কাউকে নিয়ে নয়, নিজেকে নিয়ে। যেখানে আমার বাবা মাই আমাকে বোঝেনি, সবসময় নিজেদের সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিয়েছে, সেখানে আমি তোমার আর আমার পরিবারের কাছ থেকে কিছুটা আশা করছি না। তোমরা কতদিনই বা আমাকে চেনো, কিন্তু আমার বাবা মা, তারা তো আমাকে সেই জন্মের পর থেকেই চেনে। অথচ আমার চাওয়া পাওয়া সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। তারা জানেই না আমি ঠিক কী চাই। এবার আমি আমার ভালো খুঁজে নিলাম। আশা করি ইরফান, এবার তুমি বুঝবে অপমান কেমন লাগে। অবশ্য এই সমাজে কেউ কখনোই পুরুষদের দিকে আঙুল তোলে না। সমাজ এটা মেয়ের দিকে আঙুল তুলতে সর্বদা প্রস্তুত। যাই হোক, এবার আমি আর কারোর জন্য ভাবব না। সময় এসেছে নিজের জন্য ভাবার, একটু স্বার্থপর হবার। পরিচয়হীন এক গন্তব্যে আমি যাচ্ছি, নিজের পরিচয় খুঁজতে। তবে ভেবো না আমি ঠিক ফিরব। ফিরতে তো আমাকে হবেই, ঠিক যেমনটা তুমি ফিরে এসেছিলে। তাহিয়া মুশরুফা। প্রতিটি শব্দ যেন বাতাসের ভারী নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলেছে। ইরফানের চোখের পাতা একটুও কম্পন দেখা গেল না। চারপাশের কোলাহল, মানুষের অস্থির প্রশ্ন আর উৎকণ্ঠার ছায়া, সব কিছুই তার কাছে শব্দহীন হয়ে গেছে। মোজাফফর হোসেন উত্তেজিত কণ্ঠে বললেন, এখন আমি কি করব? কি করা উচিত আমার? ইরফান ধীর পায়ে সামনে এগিয়ে যায় শ্বশুরের কাছে। ঠোঁটের কোণে এক অপার রহস্যময়তা, চোখে অনির্বচনীয় শূন্যতা। নিম্ন কণ্ঠে ইরফান বলে, বাবা, আপনি চিন্তা করবেন না। সময় হলে তাহিরা নিশ্চয়ই ফিরে আসবে। চিঠিতেও এমনটাই লিখে গেছে। তুই এসব কী বলছিস সাইদ? এতটা স্বাভাবিক তুই কিভাবে থাকতে পারছিস? বাইরে কখন কোনো বিপদ ওত পেতে আছে কে জানে। তাহিয়ার খোঁজ করাটা কি আমাদের দায়িত্ব নয়? লুফতা বেগমের কথায় ইরফান শান্তস্বরে বলে, অবশ্যই দায়িত্ব, কিন্তু সব প্রশ্নের উত্তর খুঁজলে তো আর পাওয়া যায় না। কিছু উত্তর সময়ের উপর ছেড়ে দিতে হয়। তাহিয়া চলে গেছে, তবে হারিয়ে যায়নি। কোথাও না কোথাও কোনো দিন সে আবার ফিরে আসবে। আমি তাকে ফিরিয়ে নিয়ে আসব। ইরফানের মুখে এমন ধরনের কথা শুনে ক্রোধে ফেটে পড়েন লুফতা বেগম। তিনি বলেন, এ কী ধরনের কথা? তোর এসব ভবিষ্যৎবাণী আমার সহ্য হচ্ছে না। বেয়াই, এর সাথে গিয়ে থানায় একটা ডায়েরি করে আয়। যে চলে যেতে চায় তাকে আটকে রাখা বৃথা, আর যে ফিরে আসতে চায় তাকে থামানো অসম্ভব। সাইদ, তোর এসব হেয়ালি আমার ভালো লাগছে না। বিশৃঙ্খলার মাঝেও ইরফান অটল। তার চোখে কোনো উদ্বেগ নেই, কোনো ব্যাকুলতা নেই, শুধু এক দুর্বোধ্য প্রশান্তি। সে জানে এই উপাখ্যানের অন্ত নেই। নিশীথের নিঃশব্দতা হলো অতল নীরবতায় প্রতিমূর্তি, যেখানে ধ্বনির অস্তিত্ব বিলীন হয়। শব্দ তখন শ্বাসরোধী যন্ত্রণায় অনিশ্চিত মৃত্যুশয্যায় নিথর হয়ে পড়ে। দুরাগত বাতাসের ক্ষীণ স্পন্দন কেবলমাত্র সময়ের চিরন্তন গতি স্মরণ করিয়ে দেয়। আর জ্যোৎস্না, সে যেন আকাশের শুভ্র শোকস্তব্ধ, নিস্তব্ধ রজনীর অব্যক্ত আকুতি। তার শুভ্র আভা মৃতপ্রায় গৃহকোণ, বিবর্ণ পথ, শীতল বৃক্ষরাজিকে এক ব্যাখ্যাতীত মায়ায় পর্দায় ঢেকে রাখে। বারান্দায় দাঁড়িয়ে রয়েছে ইরফান। ওদের বাড়ির ঠিক সামনে শতাব্দী পুরনো একটা বকুল গাছ রয়েছে। ফুলের সময় হলে সুবাসে মুখরিত হয়ে থাকে চারপাশ। আর অন্যান্য সময়, প্রতিটি সময় ডালে আর পাতার আড়াল থেকে জ্যোৎস্নার রূপলি চাঁদের আলো এসে উপচে পড়ে বাড়ির আনাচে কানাচে। এটা বেশ উপভোগ করে ইরফান।
আজকের রাতটাও জ্যোৎস্নায় আলোকিত বকুল ফুলের সুবাসিত রাত। ইরফানের কানে শুধু আতিয়ার কণ্ঠস্বর ভাসে। সে বলছে, আমি ঠিকই ফিরব, ফিরতে তো আমাকে হবেই, ঠিক যেমনটা তুমি ফিরে এসেছিলে। ইরফান একা দাঁড়িয়ে থাকে। চাঁদের ম্রিয়মান আলোয় উদাসিত হয় এক অদ্ভুত ছায়াচিত্র। ঠোঁটের কোণে হাসি রেখা বিস্তৃত হয়। মনে হয় গভীর কোনো ভবিষ্যৎবাণী লুকিয়ে আছে সেই হাসিতে। উদয় হয় এক রহস্যময় উন্মাদনা, অতল গহীনে অপ্রকাশিত এক পুঞ্জভূত আকাঙ্ক্ষার বিদ্রূপ। বাতাস থমকে আসে রাতের নিস্তব্ধতায়। সময়ের স্রোত বেয়ে যায়। বিস্তীর্ণ আকাশের নক্ষত্ররা তাকিয়ে আছে নিশ্চুপ সাক্ষী হয়ে। বোধহয় তারা জানে এই ফেরা শুধুই সময়ের অপেক্ষা। বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ে এক আমোঘ ভবিষ্যতের ইঙ্গিত, যেখানে প্রত্যাবর্তন অবশ্যম্ভাবী। সমাপ্ত।